মাসিমা, ও মাসিমা, মাসিমা ঘরে আছো নাকি? আজ মাস পয়লা, ওই দুধের দামটা নিতে এসেছি। ওই বাসনের সঙ্গে টাকাটাও নিয়ে এসো কিন্তু। আরে কি ব্যাপার, ঘরের দরজা হাট করে খোলা, মাসিমা সাড়া দিচ্ছে না কেন, বেরোচ্ছে না কেন? হঠাৎ শরীর টরীর খারাপ হলো নাকি? দেখি তো ঢুকে। মাসিমা, ও মাসিমা, 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 খুন, খুন, মাসিমা খুন হয়েছে। কে কোথায় আছো? শিগগিরই এসো। খুন, খুন। ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2024 সাল আরামবাগের রামকৃষ্ণপল্লীতে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে যায়। এমনই ভয়ঙ্কর ঘটনা যে আশেপাশের সকল লোক একবারে স্তম্ভিত হয়ে যায়। নিজেরই বাড়ির ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় ষাটোর্ধ্ব বৃদ্ধা ছায়ারানী মণ্ডলের হাত পা বাঁধা নিথর দেহ। কেউ বা কারা সেই বৃদ্ধা ছায়ারানী মণ্ডলকে তারই বাড়ির বন্ধ ঘরের ভেতরে নৃশংসভাবে খুন করে উধাও হয়ে যায়। কিন্তু নিজের বাড়ির বন্ধ ঘরের ভেতর কেন এইভাবে খুন হতে হলো বৃদ্ধা ছায়ারানী মণ্ডলকে? আর কে বা কারা, আর কেনই বা সেই বৃদ্ধা ছায়ারানী মণ্ডলকে খুনটা করলো এইভাবে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্বতে। খুনটা মনে হচ্ছে কাল রাতেই হয়েছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। ভদ্রমহিলাকে একা পেয়ে ঘরের মধ্যে কেউ বা কারা হাত পা বেঁধে শ্বাসরোধ করে গলা টিপে খুন করেছে। কিন্তু স্যার, এইরকম একটা বয়স্ক মহিলাকে হঠাৎ কেউ খুনই বা করবে কেন? রাধিকা, আমিও সেটাই ভাবছি, বুঝলে। দেখো, ঘরদোরের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে না যে কিছু চুরি ছিনতাই হয়েছে, তাই লুটপাটের জন্য খুন সেটা আমার মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, ঘরের জিনিসপত্র তো মনে হচ্ছে হাত পড়েনি। আপাত দৃষ্টিতে থেকে তাই মনে হচ্ছে। তবে আপনারা একটু বাইরে চলুন তো। আমাদের বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনারা দুজন একটু বাইরে চলুন, কথা আছে, আসুন। লাশটা প্রথম কে দেখেছিল? আমি স্যার। তুমি কে? আমার নাম হারু। আমি এই বাড়িতে 3 বছর ধরে দুধ দিই। আরু, আজ সকালে তুমি কখন এসেছিলে দুধ দিতে? ওই তো তা ধরুন 7:15 নাগাদ হবে। সকাল 7:15 নাগাদ। তো সকালবেলা যখন দুধ দিতে এসেছিলে তখন ঘরের মধ্যে কাউকে দেখতে পেয়েছিলে? কই না তো। ঘর থেকে বেরোতে কাউকে দেখেছো? না, ঘরে বা বাড়ির আশেপাশে কেউ কোথাও ছিল না। থানায় খবরটা কে দিল? আমি করেছিলাম স্যার। ও, তুমি দিয়েছো। আপনি কে? আমি স্যার এই পাড়াতেই থাকি, দুটো বাড়ির পর। আপনার নামটা? পলাশী, পলাশী সরখেল। পলাশী? এই যে মারা গেলেন যিনি, মানে যিনি খুন হলেন, তার নাম কি? ছায়ারানী মণ্ডল। বয়স কত হবে? এই 60-62 হবে। 60-62।
ওনাকে তো দেখে মনে হলো উনি বিধবা ছিলেন, তাই না? হ্যাঁ স্যার, ওনার স্বামী আজ থেকে 10 বছর আগে হার্ট অ্যাটাকে মারা যান। তার মানে উনি এখানে একাই থাকতেন? হ্যাঁ, একাই থাকতেন। ছেলে মেয়ে নেই? ওনার 2টি মেয়ে। বড়টি মানে সোনালীদের কলকাতাতে বিয়ে হয়েছে, স্বামী আর ছেলেকে নিয়ে কলকাতাতেই থাকে। আর ছোটটা মানে মল্লিকাদের এই কাছেই বিয়ে হয়েছে, হরিপুরে। তারা কি মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতো? বড় মেয়েটা আসতে পারে না, তবে ছোট মেয়ে মল্লিকাদের স্বামীর সাথে মাঝে মধ্যেই আসতো। আচ্ছা, উনি একা থাকতেন, বৃদ্ধা মানুষ, বিধবা, ওনার সংসারটা চলতো কি করে? হ্যাঁ স্যার, গ্রামের দিকে কিছু জমি জমা আছে, আর আমি যতদূর জানি উনি মোটা টাকা পেনশন পেতেন। ও তাই নাকি? তাহলে তো ওনার স্বামী খুব ভালো চাকরি করতেন নিশ্চয়ই। ওনার স্বামী বিরাট চাকরি করতেন। আচ্ছা, একটা কথা বলুন তো, ওনার কি কোনো শত্রু টত্রু ছিল? ঠাকুমা আমাদের সাদাসিধে মাটির মানুষ, ওনার কেই বা শত্রু থাকতে পারে বলুন? থাকতেও পারে, হয়তো আপনারা জানেন না। আমরা স্যার এখানে সবাই খুব মিলেমিশে থাকি, সবাই সবার খবর রাখি, কোনো কথা চাপা থাকে না। কিন্তু মানে ঠাকুমার যদি কোনো শত্রু থাকতো তাহলে ঠিকই জানতে পারতাম। তার মানে আপনার কথা অনুযায়ী ছায়াদেবীর আশেপাশের এরিয়াতে মানে পাড়ার প্রতিবেশীদের মধ্যে মোটামুটি ভালোই মিলেমিশে ছিল। হ্যাঁ স্যার, আমরা ওনাকে খুব মান্য করতাম, খুব সম্মান করতাম। গোটা এলাকার সবাইকে নিজের আত্মীয়ের মতো মনে করতেন, সবার খেয়াল রাখতেন, নিয়মিত সবার খোঁজ খবর নিতেন। এই পলাশি! আরে ঠাকুমা যে, বলো। এই, তোর ছেলেটা স্কুলে যায় না কেন রে? বড্ড পাজি হয়েছে। আর বলো না ঠাকুমা, বাদরটাকে কিছুতেই স্কুলে পাঠাতে পারি না। লেখাপড়া একদম মন নেই, সারাদিন খালি এদিক ওদিক বাদরামো করে বেড়াচ্ছে। আরে শোন, লেখাপড়া না শিখলে ওর ভবিষ্যৎটা তো একেবারে অন্ধকার হয়ে যাবে। তুই ওকে বুঝিয়ে সুঝিয়েই হোক, মেরে ধরেই হোক, আদর করেই হোক, যেভাবেই হোক ওকে তুই স্কুলে পাঠাবি, বুঝেছিস? মনে রাখবি, পেটে বিদ্যে না থাকলে ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকার। এই, তুই স্কুলে যাবি তো? আচ্ছা। আসলে স্যার, আমাদের ঠাকুমা লেখাপড়া করতে পারেননি তো, তাই উনি চাইতেন সবাই শিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক, রোজগার করুক, একটা সুন্দর জীবন পাক। বাহ, তাহলে তো উনি খুব ভালো মানুষ ছিলেন। এরকমই তো হওয়া উচিত। শুধু লেখাপড়াই নয় স্যার, কারো কোনো বিপদ হলে, শরীর খারাপ হলে ঠাকুমা একেবারে ঝাঁপিয়ে পড়তো। এই তো কিছুদিন আগেই। এই পলাশি, হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না ঠাকুমা, স্কুল থেকে ফেরার পর থেকেই ছেলেটার খুব জ্বর, তাই ডাক্তারের কাছে গেছিলাম। ননটা এখন কোথায় আছে? ওকে বাড়িতে শুইয়ে রেখে এসেছি। তো ডাক্তার কি বললো? ওষুধ বিশুধ কিছু দিয়েছে? ধুর, ডাক্তার তো বাড়িতেই নেই। ও মা, এখন কি হবে? সেটাই তো ভাবছি। তুই এক কাজ কর, ননটাকে তুই আমার বাড়িতে নিয়ে আয়। তোমার বাড়িতে? হ্যাঁ, ওর যতক্ষণ না জ্বর কমছে ততক্ষণ আমার শান্তি নেই। চল আমার বাড়িতে চল। চলো চল চল। ঠাকুমা, বলে ফেল। তোমায় না জিজ্ঞেস করে দুটো ভাত বসিয়ে ফেলেছি, হয়ে গেলে খেয়ে নেবে। চলো। আমার খিদে নেই রে। ওমা, খিদে নেই বললেই হলো? না খেলে পেটে পেটটি পড়বে যে। আমার খিদে সহ্য করার অভ্যাস আছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন তো ঠাকুরদা একটা ছোট অফিসে চাকরি করত। তখন আমরা খুব গরিব ছিলাম, তাই আমরা অনেক রাত এরকম জল খেয়েই শুয়ে পড়তাম টোনাটুনি। এক এক সময় এমনও হয়েছে ওই খাল থেকে গেরি গুগলি তুলে নিয়ে এসে সেগুলো সেদ্ধ করেও আমরা খেয়েছি। তাই খিদে সহ্য করার অভ্যাস আমার আছে। হ্যাঁ, তুই বরঞ্চ ওই রান্নাঘরে দেখ, গিয়ে ওই নীল প্লাস্টিকের কৌটোতে একটু সাবু আছে আর ফ্রিজে একটু দুধ আছে। হ্যাঁ, ওটা নিয়ে একটু গরম করে নিয়ে আয়, আমি এই ননটাকে যেভাবে হোক উঠিয়ে ওকে খাওয়াবো। কেমন? যা। যে সবাইকে সাথে নিয়ে চলতো, সবার এত খেয়াল রাখতো, সেই মানুষটাকে যে এইভাবে চলে যেতে হবে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। আচ্ছা পলাশি, আমাকে একটা কথা বলুন তো, ওনার মেয়েদের সাথে ওনার সম্পর্কটা কিরকম ছিল? সোনালীদের সাথে তো কোনো যোগাযোগই ছিল না।
তবে মল্লিকাদি মাঝে মধ্যে এসে দেখাশোনা করতো। তখন আপনি বলছিলেন না যে ওনার নাকি বেশ কিছু জমি জমা আছে? হ্যাঁ স্যার, জমি বলতে ওনার স্বামী চাকরি করার সময় বেশ কিছু জমি কিনে রেখেছিলেন। হ্যাঁ, কোথায় কোথায়? গ্রামের দিকে। তাতে চাষাবাদ হয়? হ্যাঁ, চাষ হয় তো। ঠাকুমা নিজে গিয়ে চাষাবাদের তদারকি করতেন। আমার ছোট মেয়ে? স্যার, মল্লিকাদি। শুনুন শুনুন চলো শুনুন, আপনারা এখন ঘরের মধ্যে যেতে পারবেন না, আপনাদের দূর থেকেই মাকে দেখতে হবে। কিন্তু আমি যে মায়ের কাছে যাব, আমি একবার দেখেই চলে আসবো। এখন ভেতরে এখন তদন্ত চলছে, বাইরে কাউকে এখন আমরা ভেতরে ঢুকতে দিতে পারি না। আমার মাকে কে খুন করলো? কে খুন করলো আমার মাকে? সেটা ইনভেস্টিগেশন চলছে, খুনি ধরা পড়লে ঠিক জানতে পারবেন। স্যার স্যার আমার শাশুড়ি মা দেবীর রূপ ছিলেন সাক্ষাৎ, ওনাকে যে খুন করেছে স্যার তাকে ছাড়বেন না, দেখবেন যেন তার ফাঁসি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন আমি বুঝতে পারছি সব কিছু, আপনারা কাজ করুন তো, আপনারা যান, মাকে দূর থেকে দেখবেন ঘরের ভেতরে গিয়ে, কিন্তু খবরদার বডিতে বা অন্য কিছুতে একদম হাত ছোঁয়াবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। মাথায় থাকবে তো? কনস্টেবল লক্ষ্য রেখে তো নিয়ে যাও। আমার সঙ্গে আসুন। রাধিকা শোনো। হ্যাঁ স্যার। বলছি ছোটো মেয়ের দেখা হয়ে গেলি বডিটাকে ইমিডিয়েট পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দাও তো, ঘরের মধ্যে কোনো খুনির হাতের ছাপটা থাকে তাহলে সেটা খুঁজে বার করুক। হ্যাঁ, আর ছোটো মেয়ে আর জামাইয়ের সাথে কথা বলার চেষ্টা করো যদি কোনো ক্লু পাওয়া যায়। ওকে স্যার। আমিও জানতে চাই যে এইরকম একজন বৃদ্ধা বিধবা পরোপকারী মহিলাকে কে বা কারা আর কেনই বা খুন করলো, ওয়াই? তাহলে আপনারা বলছেন যে আপনারা নিয়মিত ছায়াদেবীর খোঁজ খবর নিতেন? হ্যাঁ নিতাম, যতটা পারতাম। আচ্ছা বলুন তো, ওনার কি কোনো শত্রু টত্রু ছিল? না, আমার মা বড্ড মিশুকে মানুষ ছিল, ওনার কোনোদিন কোনো শত্রু ছিল না। হয়তো ছিল, আপনি জানতেন না? না না, আমরা তো মায়ের প্রতিনিয়ত খোঁজ খবর রাখতাম, সেই রকম কিছু হলে আমরা ঠিক জানতে পারতাম। আর যদি জানতে নাও পারতাম, মা মা নিশ্চয়ই আমাদেরকে বলতো। আচ্ছা, ওই বাড়িটা কার নামে ছিল? কোন বাড়িটা? যেখানে উনি বাস করছিলেন, যেখানে ওনার খুন হলো। বাবা মারা যাওয়ার পর ওই বাড়িটা মায়ের নামেই আছে। তাছাড়াও গ্রামের দিকে যেসব জমি জমা আছে সব ওনার নামেই আছে, ওগুলো সব আমরা পেয়ে যাব এখন। আমরা পেয়ে যাবো মানে? আপনারা কি করে পাবেন? শুনেছি ওনার তো দুটো মেয়ে, উনি কি আপনাদের নামে উইল করে গেছেন? না, দিদি তো কিছু নেবে না বলেই দিয়েছে। তাই? হ্যাঁ, এই তো আমি ফোন করেছিলাম খুনের খবরটা দেবো বলে, দিদি তখন বলল তোমরাই সব সামলে নাও, আমরা আসতে পারবো না। কেন এরকম বললো কেন? ওনার সাথে কি ছায়াদেবীর কোনো মনোমালিন্য ছিল? না না, একেবারেই ছিল না। তাহলে বড় মেয়ে হিসেবে তো ওনার অন্তত একবার আসা উচিত ছিল। আসলে ওনারা সেই কলকাতায় থাকেন, বুঝতেই তো পারছেন কত দূরের রাস্তা, আর সামনেই দিদির ছেলের নাকি পরীক্ষা, সেই জন্যই হয়তো ওরা আসতে পারবে না। আরামবাগের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধা ছায়ারানী মণ্ডলের হত্যাকাণ্ডের রহস্য ক্রমশ দানা বেঁধে উঠছিল। আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধাকে কে বা কারা আর কেনই বা তারই বাড়ির বন্ধ ঘরের ভেতরে ওইভাবে নৃশংসভাবে খুন করে চলে গেল। এদিকে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছিলাম যে তার বাড়িতে কোনো রকম লুটপাটের ঘটনা ঘটেনি। তাই খুনের মোটিভ নিয়ে আমরা খুবই ধোঁয়াশার মধ্যে ছিলাম। আমরা সন্দেহ করছিলাম যে কোনো রকম ব্যক্তিগত রাগ, আক্রোশ বা ক্ষোভের কারণেই হয়তো ছায়ারানী মণ্ডলকে ওইভাবে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। কিন্তু এলাকাবাসীর বয়ান অনুযায়ী ছায়ারানী মণ্ডল ছিলেন একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং ভীষণ পরোপকারী।
তাই এইরকম একজন ভালো মনের মানুষ যে কিনা ভীষণ পরোপকারী, তার উপর কারই বা কোনো রকম রাগ, ক্ষোভ বা আক্রোশ থাকতে পারে, সেটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে ছায়ারানী মণ্ডলের বড় মেয়ে সোনালী মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরও এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি, সেটাও আমাদের সন্দেহের মধ্যে ছিল। তাই আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম। আর তারপর এই দেখো রাধিকা, পোস্টমর্টেম রিপোর্টও বলছে যে বৃদ্ধাকে হাত পা বেঁধে গলা টিপে শ্বাসরোধ করে খুনটা করা হয়েছে। শরীরে চোট আঘাতের চিহ্ন আছে, গলার হাইওয়েট বোনটাও ভাঙা। রাইট স্যার। আর খুনটা কিন্তু রাতেই হয়েছে। হ্যাঁ স্যার, রাত 10টা থেকে 10:30টার মধ্যেই। এই আমার প্রশ্নটা ঠিক এইখানে। কি প্রশ্ন স্যার? দেখো, এটা শহর থেকে দূরে একটা জায়গা, এখানকার মানুষজন খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, বিশেষ করে একাকী, বৃদ্ধা, বিধবা মহিলারা। ঠিক তাই স্যার। তাহলে সেদিন অত রাত্রে ওনার ঘরে কে ঢুকেছিল? হয়তো চেনা কেউ স্যার। এক্স্যাক্টলি, একেবারেই তাই। চেনা জানা কেউ না হলে অত রাতে বৃদ্ধা দরজা খুলে দিতেন না। কিন্তু স্যার, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ক্লু নেই। স্যার, কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে। কি জন্যে? এই যে বৃদ্ধা মহিলা খুন হলেন, সেই ব্যাপারেই কিছু খবর দেওয়ার আছে আপনাকে। ও, যাও যাও, এক্ষুনি পাঠাও, কুইক। ইয়েস স্যার। জানি না কে কি খবর নিয়ে এসেছে, তবে আশা করব সেই খবরগুলো যেন আমাদের কেসটাতে সাহায্য করে। লেটস হোপ সো। নমস্কার। নমস্কার, আসুন বসুন। আপনি? আমার নাম বিমল, বিমল মোদক। এই এলাকাতেই থাকেন? হ্যাঁ, মাসিমার পাড়াতেই থাকি। মাসিমার পেছনের বাড়িটাই আমার। বেশ, এবার বলুন তো, ছায়াদেবীর খুনের ঘটনায় আপনি কি কি জানেন? আসলে কি হলো বলুন, ভয়ের কিছু নেই, বলুন। আসলে ওনাকে আমরা মাসিমা বলেই ডাকতাম। দেখুন, আপনি ওনাকে মাসিমা বলতেন না পিসিমা বলতেন সেটা শোনার জন্য আমরা এখানে বসে নেই। ওকে, আপনি ছায়াদেবীর খুনের ঘটনায় কি কি জানেন সেটা বলুন, স্পষ্ট করুন। আসলে মাসিমা গ্রামের সবাইকে একটু একটু শাসন করতেন, অন্যায় দেখলে উনি প্রতিবাদ করতেন, বকাঝকা করতেন। তারপর? সেদিন দুপুরে আমি স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলাম। দাঁড়ান দাঁড়ান, স্কুল ছুটির পর বলতে? আমি এখানকার একটা প্রাইমারি স্কুলের শিক্ষক। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আমি সেদিন বাড়ি ফিরছিলাম স্কুল ছুটির পর। হঠাৎ গোলমাল শুনে সেখানে গিয়ে দেখি। কিরে পিন্টু, তোর লজ্জা করে না? তুই এই বয়সে নেশা করেছিস? তা তো তোমার কি? হ্যাঁ, এই মারবো টেনে এক থাপ্পড়, আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। হ্যাঁ, ফোসফোস করা হচ্ছে। এই যাও তো, তুমি নিজের চরকায় গিয়ে তেল দাও। আজ বাদে কাল যমরাজ নিতে আসবে, চিতায় ওঠার সময় হয়ে গেল, উনি এসেছে আমাকে শাসন করতে। এই, তোর সাহস তো কম নয়, তুই আমার মুখের উপর কথা বলছিস? তুই জানিস তোর বাবাকে আমি কত শাসন করেছি? আর তুই তো একরত্তি শিশু, তুই আমার কথা না শুনলে কিন্তু। কি করবে তুমি? কি করবে? হ্যাঁ, আমি আমার পয়সায় নেশা করছি, তোমার পয়সায় নেশা করছি? এভাবে তুই কথা বলছিস কেন আমার সাথে? হ্যাঁ, তুমি তোমারটা দেখো, আমারটা দেখতে এসো না। তারপর? পিন্টু সেদিন মাসিমার উপর খুব তরপাচ্ছিল। আমি বেগতিক দেখেই মাসিমাকে সেখান থেকে নিয়ে সরে যাই। এই পিন্টু ছেলেটাকে? পাশের পাড়ার জয়ন্তদার ছেলে। খুব বকাটে, বদমাস, নেশাখোর, বাউন্ডুলে একটা ছেলে। আমার মনে হয় সেদিন সবার সামনে মাসিমা ওকে বকাঝকা করায় প্রতিশোধ নিতে ওই মাসিমাকে খুন করেছে। তা হঠাৎ এরকম সন্দেহটা আপনার হলো কেন? পিন্টু গুন্ডা বলে এই এলাকায় ওর অনেক বদনাম আছে। ওর উৎপাতে এখানকার অনেকেই অতিষ্ঠ। মাসিমা ওকে সবার সামনে বকাঝকা করেছিল বলে মাসিমার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক। বয়স কত পিন্টুর? 19-20 হবে। ঠিক আছে, আপনি আজকে আসুন, তবে দরকার পড়লে আপনাকে আমরা আবার থানায় ডেকে পাঠাতে পারি। নমস্কার। নমস্কার।
কিন্তু স্যার, একটা 19-20 বছর ছেলের পক্ষে কি ছায়া দেবীকে মারা আদৌ সম্ভব? রাধিকা, আমাদের যে কোনো তদন্তের ক্ষেত্রে একেবারে শুরুতেই কাউকে আমাদের সন্দেহের লিস্ট থেকে বাদ দেওয়াটা ঠিক না। দ্যাট ইজ আউট অফ আওয়ার এথিক্স। তা ঠিক স্যার। হতেই পারে যে পিন্টু নিজের ওপরে হওয়া অপমানের বদলা নেওয়ার জন্য ছায়াদেবীকে খুন করেছে। হ্যাঁ স্যার, হতেও পারে। না, আবার নাও হতে পারে। তাহলে স্যার এখন আমাদের কি করা উচিত? আপাতত আমার পিন্টুকে চাই। রাইট স্যার। আর পিন্টু যদি সত্যি সত্যি ছায়াদেবীকে খুন করে থাকে তাহলে ওর কঠোর শাস্তি হবে। তারপর কি খবর পিন্টু বাবু? স্যার, আমি মায়েরই বলছি, মা কালী দিব্যি, আমি কিছু করিনি স্যার। আরে পিন্টু, আমরা শুনলাম, মানে আমাদের কাছে খবর আছে তোর নাকি তোর এরিয়াতে উঠতি গুন্ডা হিসাবে খুব নামডাক হচ্ছে আস্তে আস্তে। কথাটা কি সত্যি? একদম বাজে কথা স্যার। আসলে আমি ছোটবেলা থেকে একটু দুরন্ত, তো মানে দুষ্টু, তাই সবাই অমন বলে স্যার। ও, একটু দুরন্ত আর একটু দুষ্টু, তাই তো? তাই একটু দুরন্ত একটু দুষ্টু বলে পাড়ার একজন পরোপকারী বৃদ্ধা মহিলাকে হঠাৎ করে খুন করে ফেললি কেন? কোন মহিলা স্যার? মারবো টেনে এক থাপ্পড়। এলাকায় একটা খুন হয়ে গেল আর তুই জানিস না? ন্যাকামি হচ্ছে। মা কালী দিব্যি বলছি স্যার, আমি ঠাকুমাকে খুন করিনি। পিন্টু, মিথ্যে কথা বলে কিন্তু আমাদের মাথা গরম করে দিস না। তুই জানিস না যে পুলিশের মার কি জিনিস? মেরে মেরে না তোর হাড়ে দুব্ব গাছ গজিয়ে দেওয়া হবে। বল সত্যি কথা। মিথ্যে কথা বলছি না স্যার। সেদিন ঠাকুমা সবার সামনে আমাকে বকাবকি করেছিল ঠিকই, ঠাকুমার উপর আমার প্রচণ্ড রাগও হয়েছিল, কিন্তু কি? কিন্তু এই গন্ডগোলের ব্যাপারটা না কেউ আমার বাবার কাছে গিয়ে চুগলি করে দিয়েছিল। তারপর কি হলো? তারপর সেদিন সন্ধ্যায় আমার বাবা আমাকে খুব বকাবকি করেছিল আর জোর করে ঠাকুমার কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছিল স্যার। তুই গিয়েছিলি ক্ষমা চাইতে? হ্যাঁ, গিয়েছিলাম তো। আর যাওয়ার পর, আরে এতগুলো টাকা আমি পাবো কোত্থেকে? আমার কি টাকার গাছ আছে নাকি? শালা বুড়ি, আমাকে রাগাবি না বলে দিলাম। আমি রেগে গেলে কিন্তু তাণ্ডব শুরু করে দেবো। এই, তুমি কি আমাকে ধমকাতে এসেছো নাকি? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে চেনো না। এই ছেলে, তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ স্যার, সেদিন ঠাকুমার ঘরে না কেউ ঢুকেছিল, যার সঙ্গে ঠাকুমার হেব্বি ঝামেলা হচ্ছিল। তুই ভেতরে ঢুকেছিলি? আসলে না, আমি ওই ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চাইনি, তাই চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম। ও, তুই বাড়ি থেকে চুপচাপ শুনে চলে গিয়েছিলিস না? পরে যদি জানতে পারি তুই মিথ্যা কথা বলছিস তাহলে কিন্তু মেরে তো। এই পিন্টু, তুই কি বললি যে ভেতরে কারোর গলা শুনেছিলিস, তাই তো? চিনতে পেরেছিলিস তার গলা? না মানে, বল। না মানে গলাটা চেনা চেনা লাগছিল ঠিকই, কিন্তু কে ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, তুই যখন বাড়ির সামনে গিয়েছিলি তখন কটা বেজেছিল? তা ধরুন এই 10টা তো হবেই। 10টা না, 10টা। ঠিক আছে, তুই বাইরে গিয়ে বেঞ্চিতে বস। তোর বয়ান রেকর্ড হয়ে গেলে তোকে আজকের মতো ছেড়ে দেবো। জামাক, নাও লিসেন টু মি রাধিকা। হ্যাঁ স্যার। খুব মন দিয়ে শোনো। দুটো কথা আছে। প্রথম কথা হলো, আমাদের সন্দেহটাই সঠিক। কোন সন্দেহ স্যার? সেদিনকে ছায়াদেবীর ঘরে খুব খুব চেনা জানা কেউই ঢুকেছিল। হ্যাঁ স্যার, পিন্টুর কথা শুনে তো সেরকমই মনে হলো। আর দ্বিতীয় কথা হলো, পিন্টু বলল যে সেদিনকে রাত্রি 10টার সময় সে ছায়াদেবীর ঘরের সামনে গিয়েছিল, রাইট? হ্যাঁ, তাই তো বললো। তাহলে পোস্টমর্টম রিপোর্ট বলছে যে খুনটা হয়েছে রাত্রির 10টা থেকে 10:30টার মধ্যে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে দুটো মিলে কি দাঁড়ালো? দুটো মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে যে সেদিনকে রাত্রিবেলা
ছায়াদেবীর খুব চেনা জানা কেউ ছায়াদেবীর ঘরে ঢুকলো, ছায়াদেবী তাকে ঘরে ঢুকিয়ে নিলেন, তারপরে সেই আততায়ী ছায়াদেবীকে খুন করলো এবং বেমালুম উধাও হয়ে গেল। তাহলে খুনিটা কে? কিন্তু কে স্যার? সেই খুনিকে খুঁজে বার করার জন্য এবার তাহলে কোমর বেঁধে লেগে পড়ো। রাইট স্যার। রাধিকা, তোমার ইনফরমার সোর্স তো খুব ভালো, হ্যাঁ? তাদেরকে স্ট্রংলি অ্যাক্টিভ করে দাও, কেমন? আমি আজ থেকে লেগে পড়ছি তাহলে। রাধিকা, আই ওয়ান্ট টু সলভ দিস কেস উইথিন 24 hours. Got it? ওকে স্যার। Now go ahead. বল। ম্যাডাম, একদম পাক্কা খবর আছে, তাই আপনাকে তড়িঘড়ি ফোন করেছিলাম। আরে বল না, কি খবর আছে পাক্কা? ওই বুড়িকে কিন্তু বাইরের কেউ খুন করেনি। বাইরে কেউ খুন করেনি মানে? সেদিন রাতে ওই বুড়ির ঘরে বুড়ির নিজের লোকই ঢুকেছিল। নিজের লোক? আরে ভাই একটু ঝেড়ে কাস না। সেই দিন রাতে ও মা, দরজা খুলুন মা। এই কে রে এত রাত্রিরে? মা, আমি গণেশ, আপনার আদরের ছোট জামাই। তারপর রাগের মাথায় বুড়িকে খুন করে চুপচাপ ওখান থেকে কেটে পড়েছিল। তুই শিওর? আজ পর্যন্ত পচা কোনোদিন ভুলভাল কোনো খবর দিয়েছে ম্যাডাম? মালটাকে চুলের মুঠি ধরে লকআপে তুলে আনুন, তারপর উদুম পেটান। কেস আপনার আজকেই সাল্টে যাবে। ঠিক আছে, তুই এখন যা। ওকে ম্যাডাম। কি গো, আমার চা কি হলো? এক কাপ চা করতে এতক্ষণ লাগে নাকি চা পাতা তুলতে দার্জিলিং গেছো? দিচ্ছি রে বাবা, দিচ্ছি। উফ, এক কাপ চায়ের জন্য একেবারে হাড়মাস জ্বালিয়ে খাচ্ছে। এই যে গণেশ বাবু। কি আপনারা? আপনাকে একটু কষ্ট করে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে? দূরে কোথাও নয়, কাছেই, থানায়। থানায়? কেন থানায় কেন? সেটা আপনি গেলেই জানতে পারবেন। চলো, ওনাকে নিয়ে চলো। একই এসব কি হচ্ছে? মল্লিকা, ছাড়ুন মল্লিকা। কি হচ্ছে? কি কি হচ্ছে এসব? দেখো না, ওনারা এসে আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। না না, আমার স্বামী কিছু করেনি, প্লিজ ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন ম্যাডাম। দেখুন ম্যাডাম, ও কিছু করেনি। আপনি বাধা দিলে আপনাকেও কিন্তু আমরা তুলে নিতে বাধ্য হব। চলো, ওনাকে নিয়ে চলো। ও কিছু করেনি, আমি আর বলছি তো ও কিছু করেনি, ও কিছু করেনি ম্যাডাম। গণেশ মাইতি। আরে গণেশ, তোর তো বোধহয় জীবনে প্রথমবার কোনো থানায় পায়ের ধুলো পড়লো, তাই না রে? আপনারা আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি তো কিছুই করিনি। কিচ্ছু করিসনি? না। সেদিনকে রাত্রিবেলা তুই তোর শাশুড়ি ঘরে ঢুকিসনি? কবে? যেদিন রাতে তোর শাশুড়ি খুন হয়েছে। না, আমি তো সেদিন রাতে ওখানে যাইনি। আমাকে খামাখা মারছেন কেন আপনারা? আমাদের কাছে প্রমাণ আছে, সেদিনকে রাত্রি 10টা নাগাদ তুই তোর শাশুড়ি ঘরে ঢুকেছিলিস। না না, আমি ওখানে যাইনি, আমি খুন করিনি। শোন, আমাদের কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? সে তোকে জানতে হবে না কি প্রমাণ আছে।
তুই শুধু এটা বল যে তুই তোর শাশুড়িকে হঠাৎ করে খুন করতে গেলি কেন? আমি বলছি তো, আমি খুন করিনি। রাধিকা বল। পাবে না। আসলে আমার এই শুনছো? কি বলার আছে বলো। পলাশির ফোন থেকে মা ফোন করেছিল। হ্যাঁ, কার ফোন থেকে কে ফোন করেছিল? আরে বাবা, পলাশির ফোন থেকে মা ফোন করেছিল। কেন হঠাৎ ফোন করলো কেন? আরে বাবা, মঙ্গলবার জামাই ষষ্ঠী না, তাতে কি হয়েছে? মা ফোন করে তোমার যেতে বললো। ধুর, আমি যাব না। যাবে না কেন? যাবে না কেন? ও বাড়িতে যেতে আমার ভালো লাগে না। ঠিক আছে, তোমার যেতে ভালো না লাগলে তুমি যাবে না, কিন্তু একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, মায়ের বড় জামাই মায়ের একটু খোঁজ খবর পর্যন্তও নেয় না। আশা তো দূরের কথা, মায়ের কাছে জামাই হিসাবে তুমি সর্বেধন নীলমণি, মায়ের অন্ধের জ্যোষ্ঠী। তাই তুমি না গেলে মা কষ্ট পাবে। ভেবে দেখো এবার তুমি কি করবে। রান্না বান্না সব ভালো হয়েছিল তো বাবা? আপনার হাতে রান্না কখনো খারাপ হয়েছে মা? না আসলে বাবা, এবার জামাই ষষ্ঠীতে না তেমন আর কিছু আয়োজন করতে পারিনি। ধুর, ছাড়ুন তা। আমার এক পিস মাছ হলে দিব্যি চলে যায়। ওসব মাংস টাংস আমার আর পছন্দ নয়। মুরগিও না, খাসিও না। কিন্তু এক টুকরো মাছের জন্য যে কিছু রোজগার পাতি করতে হয়। কি তুমি তো রোজগার পাতি কিছুই করো না। একটা কাজের চেষ্টায় আছি, বুঝলেন। এখন দেখা যাক। এই কথা তো আজ 2 বছর ধরে শুনছি। আদৌ কি কোনো কাজের চেষ্টা করছো, নাকি আমাদেরকে বোকা মনে করে ভুজুং ভাজুং দিয়ে দিন চালাচ্ছ? কি যে বলেন মা, এভাবে লজ্জা দেবেন না। শোনো বাপু, লজ্জা ঘেন্না যদি তোমার কিছু থাকতো তাহলে তুমি এতদিন একটা কিছু ব্যবস্থা করতে পারতে। আমি আর 2 মাস দেখবো, এর মধ্যে তুমি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারো ভালো, তা নাহলে মল্লিকাকে আমার কাছে আমি নিয়ে চলে আসবো। এবার তুমি যা ভালো বোঝো তাই করো। কি গো, আজ আর আড্ডা মারতে গেলে না? পাকা, বেশি পাকা। আরে আমি আবার কি করলাম? তুমি নাও, তোমার মা। কেন, কি হয়েছে কি আবার? যখনই দেখা হবে তখনই সেই একই প্রশ্ন, বাবা তোমার রোজগারের কি হলো? কাপিত্তি একেবারে রে রে করে ওঠে। শোনো, সব মায়েরই চিন্তা হয় তাই সন্তানদের নেই। বড় জামাইবাবুকে দেখো, কলকাতায় অত বড় দোকান, আর সেখানে তুমি কিনা? মা তো ভুল কিছু বলেনি। ঠিকটাই বা কি বলেছে শুনি? কতদিন ঘরে বসে আছো সে খেয়াল আছে? একটা টাকাও রোজগার করো? ভাগ্যিস তুমি বাবার একমাত্র ছেলে, আর তোমার বাবার কিছু জমি জমা ছিল, কিন্তু সেই জমিগুলো এক একটা করে বেচে আর কতদিন চলবে বলতে পারো? ঠিক চলে যাবে। তোমাকে অত পণ্ডিতি দেখিয়ে মাথা গলাতে হবে না, অত চিন্তা করতে হবে না তোমাকে। চিন্তা না করে তার উপায়ও খুঁজে পাচ্ছি না। বসে গেলে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। আবার তোমার তো আবার তার উপরে নেশা, মদ গাঁজা, কোনো কিছুই তো আর বাকি রাখো না। আসলে কি বলতো গণেশ, এই গণেশ। কানাইদা মনে হচ্ছে। কানাইদা, আপনি? তা কি করবো বলো? তুমি তো আমার বাড়ির দরজা ভুলে গেছো, তাই আমি চলে এলাম। আচ্ছা বলো, টাকাটা দেবে না গেড়ি দেবার ধান্দা করছে? না না দাদা, এ কি, আমি দেবো টাকাটা। কবে? আমি মরলে? বাবা বালাই ষাট, আপনি কেন মরবেন? শোনো, এই চিড়ে ভেজানোর কথা রাখো। টাকাটা আমার চাই, টাকাটা তোমার কাছে আর রাখতে পারবো না। 10 দিন সময় দিলাম তোমাকে, টাকাটা আমার চাই, নইলে পাড়া থেকে লোক ডেকে নিয়েছে তোমার বইয়ের সামনে তোমাকে মারবে। শোনো, কথাটা হালকা করে নিও না। 10 দিন পরে আমি ঠিক আসবো। কি গো, কি হবে এবার? টাকাটা শোধ দিতে না পারলে যে উনি গুণটা নিয়ে এসে তোমার গায়ে হাত তুলবে। কি গো, চুপ করে আছো কেন? কিছু তো বলো, কিছু একটা উপায় তো বার করতে হবে।
কি হবে এবার? এখন আর একটাই উপায় বাকি আছে। ও মা, দরজা খুলুন মা। এই কে রে? এত রাত্রিরে? মা, আমি গণেশ, আপনার আদরের ছোট জামাই। এত রাত্রিরে? কি ব্যাপার, এক গলা আবার মদ গিলে এসেছো? মদ নয় মা, মদ নয়, ওষুধ। খেলে সব ব্যথা, যন্ত্রণা, দুঃখ সব ভুলিয়ে দেয়। যাকে আপনার সাথে আমার একটু দরকার ছিল। এখন তুমি যাও, কাল সকালে আসবে সুস্থ অবস্থায়, তখন কথা হবে। মা, মা শুনুন না, মা শুনুন না, একটিবার শুনুন। বললাম না কাল সকালে তুমি এসো। এখন তো তোমার কোনো হুঁশ নেই। ছাড়ুন তো, যা কথা বলার আজকেই বলবো, এক্ষুনি হবে। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো। আসলে আসলে আমার কিছু না টাকার দরকার পড়েছে। হঠাৎ করে টাকার দরকার পড়লো কেন? ওই বাজারে একটু দেনা হয়ে গেছে, বুঝলেন। অপদার্থ কোথাকার। সে আপনি আমাকে যাই বলুন, কিন্তু টাকাটা জোগাড় করে দিন। কত টাকা? ওই 1040 মতো দিলেই হবে। 40,000 টাকা? এতগুলো টাকা আমি পাবো কোত্থেকে? আমি জানি না মা, আমি কোনো কথা শুনবো না, আপনাকে দিতেই হবে। আরে এতগুলো টাকা আমি পাবো কোত্থেকে? আমার কি টাকার গাছ আছে নাকি? শালা বুড়ি, আমাকে রাখাবি না বলে দিলাম। আমি রেগে গেলে কিন্তু তাণ্ডব শুরু করে দেবো। এই, তুমি কি আমাকে ধমকাতে এসেছো নাকি? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে চেনো না। এই তোর তো এতগুলো জমি আছে রে, ওগুলো বেচে দে না, ওগুলো বেচে আমায় টাকাটা দে। মরে গেলেও না, আমি মরার আগে সমস্ত কিছু আমার লেখাপড়া করে দিয়ে যাব আমার ওই 2 মেয়ের নামে, যাতে ওরা সমান ভাগে ভাগ পায়। শোনা, তোর তো মাসে মাসে অনেকগুলো টাকা করে পেনশন পাস। তুই এক কাজ কর, তুই ওগুলো আমার নামে করে দে, ওগুলো আমায় দিয়ে দে। আর তোর তো বাকি যা খরচপাতি আছে তোর জমির আয় থেকে চলে যাবে। এই, তুমি কি আমাকে বলে দেবে নাকি আমি কি করে কি চলবো? আমি বেঁচে থাকতে একটা পয়সাও তুমি পাবে না, বুঝেছো? আমি মরে গেলে যা পাবার তখন তুমি পাবে। শোনো বুড়ি, তুই কবে মরবি তার জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হবে? আর তোরাই বড় মেয়ে, তোকে একবারের জন্য দেখতে আসে না রে, ওকে ওগুলো দিয়ে কি লাভ? তার থেকে তোর জমিগুলো বেচে টাকাটা আমায় দে না, আমার উপকার হয়। এই, তুমি যাবে না আমি পাড়ার লোক ডাকবো? লোক ডাকবি? ডাক ডাক ডাক, তুই কাকে ডাকবি? ডাক ডাক। আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি, থানায় যাচ্ছি। থানায় যাচ্ছিস? তুই থানায় যাবি? থানায়? তোর এত সাহস, তুই থানায় যাবি? তুই থানায় যাবি? কি করছো? তুই থানায় যাবি? দাঁড়া, কি করছো? কি করছি আমি? বলার সময় মনে ছিল না? তুই থানায় যাবি? থানায়? কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। দাঁড়া, কোথায়? থানায় যাবি তুই? থানায় যাবি? হ্যাঁ, তোর দেখাচ্ছি মজা, তোর থানায় দেখাচ্ছি মজা। থানায় যাচ্ছে বুড়ি। যাওয়াচ্ছি তোকে আমি থানায়। থানায়? এদিকে থানায় যাবে? থানায়? বিশ্বাস করুন,
পাওনাদারদের ভয়ে আমার মাথা ঠিক ছিল না। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা সামান্য কিছু হলেও আমার হাতে দিয়ে আমার পাশে দাঁড়াবেন। আসলে কি জানিস গণেশ, তুই একটা চরম লোভী মানুষ, ভীষণ ভীষণ লোভী। তুই তোর শাশুড়ির জমিগুলোর ওপর নজর রেখেছিলিস। তুই চাইছিলিস জোর করে শাশুড়িকে দিয়ে জমিগুলো বিক্রি করিয়ে তার টাকাগুলো হাতাতে। তোর নজর ছিল শাশুড়ির পেনশনের টাকাগুলোর ওপর। শুধুমাত্র ওই তোর পাওনাদারদের টাকা মেটাবার ব্যাপার হলে তুই তোর শাশুড়ির সামনে গিয়ে হাত পাততে পারতিস না, তুই সেটা করিসনি। লোভে পাপ আর পাপে তুই যা করেছিস তার চরম শাস্তি হবে। বাকি জীবনটা তুই জেলে পচে মরবি, তার দায়িত্ব আমার। জানোয়ার। নিজেরই ছোট জামাই গণেশের হাতে শাশুড়ি ষাটোর্ধ্ব বৃদ্ধা ছায়ারানী মণ্ডলের এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে আমাদেরই সমাজের কিছু কিছু মানুষের মধ্যে কি নিদারুণ অধঃপতন ঘটতে শুরু করেছে। এই জঘন্য খুন আমাদের বুঝিয়ে দিয়ে যায় যে আমাদেরই সমাজের কিছু কিছু মানুষের বিবেকে, মূল্যবোধে কি নিদারুণ পচন ধরতে শুরু করেছে। তারা আস্তে আস্তে হয়ে উঠছে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধী। কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন, দেশে যতক্ষণ আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আর আছে আমাদের মতো অতন্ত্র প্রহরী, ততক্ষণ আপনাদের এবং সমাজের যারা শিক্ষিত, চিন্তাশীল, সুশীল মানুষ, তাদের কোনো রকম ক্ষতি হতে আমরা দেব না। আর এটাই আমাদের অঙ্গীকার। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করছি। ভালো থাকবেন।